আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পাবনা ক্যাডেট কলেজে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। তো প্রশ্নটার উদ্দীপকে দুইটা সংখ্যা দেওয়া আছে, a ইকুয়াল টু √5 এবং b ইকুয়াল টু 1। দুইটা সংখ্যা, a ইকুয়াল টু √5, b ইকুয়াল টু 1। তো সবার প্রথমে ক নাম্বার প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো 7.26 পৌনপুনিক। এই যে 6 এর উপরে পৌনপুনিকের চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু এই যে অঙ্কের উপরে দশমিকের মতো ফোঁটাটা, এটাই হচ্ছে পৌনপুনিকের চিহ্ন। তো 7.26 পৌনপুনিক এবং 4.237 পৌনপুনিক, এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করো। যেহেতু আমাদেরকে যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন এই দুইটা সংখ্যাকে লিখে ডাইরেক্ট যোগ করে দিই, এটা কিন্তু হবে না, কারণ এখানে আমাদের কিন্তু তফাৎ আছে। তফাৎটা কি? পৌনপুনিকের চিহ্ন দেখা যাচ্ছে, এই যে 6-এর উপরে পৌনপুনিকের চিহ্ন এবং 7-এর উপরে পৌনপুনিকের চিহ্ন। তো যখন এরকম পৌনপুনিকের সংখ্যা দেওয়া থাকে, অসীম আবৃত দশমিক সংখ্যা, তখন তাদের যোগফলটা নির্ণয় করতে গিয়ে একটু ব্যতিক্রমভাবে অঙ্কটা করতে হয়। লাস্টে গিয়ে ঠিকই আমরা গতানুগতিকভাবে যোগ করব, কিন্তু প্রথম দিকে অঙ্কটা সাজাইতে গিয়ে আমাদেরকে কিছু বাড়তি কাজ করতে হবে এবং নিয়মকানুন মানতে হবে। সেটা হচ্ছে, এই দুইটা সংখ্যাকে যখন আমরা যোগ করতে যাব, যোগ করতে গিয়ে আমরা এদেরকে উপরে নিচে বসাবো, কিন্তু উপরে নিচে বসাইতে গিয়ে যেই কাজটা, সেটা হচ্ছে এই যে সদৃশ আবৃত দশমিক সংখ্যাতে প্রকাশ করতে হবে। এদের সদৃশ আবৃত দশমিক সংখ্যাতে প্রকাশ করতে। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার সদৃশ আবৃত দশমিক সংখ্যা কি? সদৃশ আবৃত দশমিক সংখ্যা হচ্ছে যে দশমিকের পরে আমরা অঙ্কগুলোকে সমান বানাবো। এখানে দুইটা অঙ্ক আর এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক না, এখানে দুইটা এখানে তিনটা, এমনটা করা যাবে না। সমান সমান যেন হয়, যেমন এখানেও তিনটা এখানেও তিনটা, অথবা এখানেও পাঁচটা এখানেও পাঁচটা, মানে দশমিকের পরের অঙ্ক সংখ্যা সমান বানাইতে হবে। দশমিকের পরে এখানে দুইটা অঙ্ক, দশমিকের পরে এখানে তিনটা অঙ্ক, তাহলে তো সমান নাই, সমান বানাইতে হবে। এবং সেখানের মধ্যে আবার নিয়ম আছে। কি নিয়ম? সেটা হচ্ছে, মনে রাখতে হবে, যেই অঙ্কের উপরে পৌনপুনিক থাকে সেটা হচ্ছে আবৃত অঙ্ক, আবৃত অঙ্ক বা আবৃত অংশ। আর যেটার উপরে পৌনপুনিকের চিহ্ন থাকে না, দশমিকের পরে, যা কিছু বলতেছি সব কিন্তু দশমিকের পরে নিয়ে কথা বলতেছি, দশমিকের আগে কোনো কথাবার্তা নাই, ওগুলো নিয়ে কোনো কাজই করা লাগবে না। যা কাজ সব দশমিকের পরে, যা কাজ সব দশমিকের। তো দশমিকের পরে দুইটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে আবৃত অংশ, আর একটা হচ্ছে অনাবৃত অংশ। যখন আমরা অসীম আবৃত দশমিক সংখ্যা দেখতে পাই, সেখানে দশমিকের পরে দুইটা অংশ থাকতে পারে। একটা হচ্ছে অনাবৃত অংশ, আরেকটা হচ্ছে আবৃত অংশ। অনাবৃত আর আবৃত কোনটা? অঙ্কের উপরে যখন পৌনপুনিকের চিহ্নটা থাকে, ওইটাকে বলা হয় আবৃত। আর অঙ্কের উপরে যখন পৌনপুনিকের চিহ্ন থাকে না, তখন ওইটাকে বলা হয় অনাবৃত। যেমন এখানে যদি আমরা তাকাই, 7.26 পৌনপুনিক, এখানে 6-এর উপরে পৌনপুনিকের চিহ্ন আছে, তাহলে এই অংশটা হচ্ছে আবৃত অংশ। আর দশমিকের পরে এই যে 2, এখানে 2-এর উপরে কোনো পৌনপুনিকের চিহ্ন নাই, তাহলে এটা হচ্ছে অনাবৃত অংশ, এটা হচ্ছে অনাবৃত অংশ। তাহলে দশমিকের পরে দুইটা অংশ থাকতে পারে, একটা আবৃত অংশ, একটা অনাবৃত অংশ। যদি আমরা এখানের মধ্যে তাকাই, আমি এখানে একটু কালারটা চেঞ্জ করি, এখানে একটু কালারটা চেঞ্জ করি। যদি এখানে তাকাই, 4.237 পৌনপুনিক, এই যে দশমিকের পরে এই যে পৌনপুনিকটা যেই অঙ্কের উপরে আছে, এই অংশটা হচ্ছে আবৃত অংশ। আর এই যে দশমিকের পরে 2, 3, এই যে 2 এবং 3 দুইটার উপরে কিন্তু পৌনপুনিক নাই, তাহলে 2, 3 এটা হচ্ছে অনাবৃত অংশ। অর্থাৎ দশমিকের পরে দুইটা অংশ থাকতে পারে, একটা অনাবৃত অংশ মানে পৌনপুনিক ছাড়া অঙ্ক, আর একটা হচ্ছে আবৃত অংশ অর্থাৎ পৌনপুনিক সহ অঙ্ক। ওকে, ফাইন। তো আমাদেরকে যখন এরকম সংখ্যা দিয়ে বলবে যোগফল নির্ণয় করো, তখন দশমিকের পরে সদৃশ বানাইতে হবে। সদৃশ কি কি? সদৃশ বানাইতে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, এটা কিভাবে করে? সেটা হলো দশমিকের পরে আমাদের এখানের মধ্যে যে কয়টা সংখ্যা থাকবে, এই যে এটা পুরাটা একটা সংখ্যা, এটা পুরাটা একটা সংখ্যা, 7.26 পৌনপুনিক এই পুরাটা একটা সংখ্যা।
4.237 এই পুরাটা একটা সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে করে? দশমিকের পরে যেন অনাবৃত অংশ সমান সমান থাকে, দশমিকের পরে যেন আবৃত অংশ সমান সমান থাকে। মানে কি? মানে হলো এখানের মধ্যে দশমিকের পরে এখানে দুইটা অনাবৃত আছে, তাহলে এখানেও যেন দুইটা অনাবৃত, মানে সমান সমান। এখানে আবৃত একটা, এখানেও আবৃত একটা, সমান সমান যেন হয়, অর্থাৎ কম বেশি যেন না হয়। সহজ কথায় কম বেশি যেন না হয়, যে এক জায়গায় অনাবৃত একটা আরেক জায়গায় অনাবৃত দুইটা, না, এমনটা হবে না। সমান সমান করতে হবে। এক জায়গায় আবৃত তিনটা আরেক জায়গায় আবৃত দুইটা, না, এমনটা হবে না। সমান সমান করতে হবে। এটাই হচ্ছে সদৃশ। যে আমরা এখানে সদৃশ বলতে সংখ্যাকে সমান বানাইতে বলা হয় নাই, যে এখানে 2 আছে, এখানেও 2, এখানে 6, এই 6 এখানেও যেন 6 হয়, এখানেও যেন 7 হয়, এটা বলে নাই যে সংখ্যাকে সমান বানাই ফেলো, না। সেটা হচ্ছে ডিজিট, অঙ্ক সংখ্যা। অর্থাৎ দশমিকের পরে অনাবৃত কয়টা, দশমিকের পরে অনাবৃত কয়টা সমান সমান বানাও, আবৃত কয়টা, আবৃত কয়টা সমান সমান বানাও। তো এই কাজগুলোই আমরা এখন শিখব, যাতে খুব ভালো করে যেন আমাদের আর যেন যোগফল বের করার জন্য কোনো সমস্যা না থাকে। তো চলেন আমি এখন এই অঙ্কটা লিখে লিখে করাই দিই, তাহলে বুঝাইতে সুবিধা হবে কিভাবে করে আমরা সদৃশ বানাইতে পারি। তাহলে 7.26 পৌনপুনিক, তাকে আমরা এখানের মধ্যে একটু লিখি 7.26 পৌনপুনিক। আরেকটা হচ্ছে 4.237, 4.237 পৌনপুনিক। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই দুইটা সংখ্যাকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এই জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমি একটুখানি এক সাইডে করতেছি, সবাই একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা যেই কাজটা করব, রাফ করতেছি, রাফ আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা এক সাইডে রাফ করতেছি, সবাই একটু খেয়াল করেন। আপনারাও খাতার মধ্যে এক সাইডে রাফ করুন। সেটা হচ্ছে দুইটা অংশ, অনাবৃত আবৃত। আমি একটু সংক্ষেপে লিখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি পুরোটাই লিখে ফেলি, অনাবৃত এবং আবৃত। তাহলে এই যে অনাবৃত এবং আবৃত, তো এখন দেখেন এই অনাবৃত প্রথম যে সংখ্যাটা, এখানে দশমিকের পরে অনাবৃত কয়টা? একটা অঙ্ক। কয়টা অঙ্ক? একটা অঙ্ক। আচ্ছা, আর আবৃত কয়টা অঙ্ক? একটা অঙ্ক। দ্বিতীয় যে সংখ্যাটা, এখানে দশমিকের পরে অনাবৃত কয়টা অঙ্ক? দুইটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, দশমিকের আগে কিন্তু আপনারা আগাবেন না, দশমিকের সামনে আমরা যাব না। কেউ ভাববেন যে স্যার 7-এর উপরে তো পৌনপুনিক নাই, দশমিকের আগের কোনো সংখ্যার উপরে পৌনপুনিক হয় না। তো পৌনপুনিক তো হয়ই দশমিকের পরের অঙ্কগুলোর উপরে, ঠিক আছে? এই জন্য দশমিকের আগে আপনারা দেখবেনও না, যা কাজ হবে সব দশমিকের পরে। তাহলে এখানের মধ্যে অনাবৃত একটা, আবৃত একটা লিখলাম। এখানের মধ্যে অনাবৃত দুইটা এবং আবৃত একটা। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? নিয়ম কি? নিয়ম হলো অনাবৃত যেই অঙ্কগুলো আছে এদের মধ্যে বড় যেটা তাকে লিখতে হবে। অনাবৃত অঙ্কগুলোর মধ্যে আমরা দেখব বড় কোনটা। কেউ আবার দয়া করে বড় ছোট বলতে স্যার 2 আর 3, 3 বড়, এটা না না না। আপনি যে রাফ করতে এসে লিখলেন এখানে অনাবৃতর অঙ্ক সংখ্যা একটা, এখানে অনাবৃতর অঙ্ক সংখ্যা দুইটা, তাহলে একটা দুইটা বেশি কোনটা? বেশি কোনটা? দুইটা, তাহলে এই দুই লিখতে হবে। এটা অনাবৃতর বেলায় এই নিয়ম, অনাবৃতর বেলায় এই নিয়ম যে সংখ্যাগুলোর মধ্যে অনাবৃতর অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা এদের মধ্যে যেটা বেশি সেটাকে আমরা লিখব। ওকে ফাইন। এবার চলেন আবৃত। আবৃতর বেলায় ছোট বড় দেখব না, আবৃতর বেলায় ছোট বড় দেখব না। আবৃতর বেলায় নিয়ম হচ্ছে এই অঙ্কগুলোর লসাগু করতে হবে। আবৃতর বেলায় নিয়ম হচ্ছে এই অঙ্কগুলোর লসাগু করতে হবে। 1 এবং 1 লসাগু 1, 1 এবং 1-এর লসাগু কি? 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার সবাই একটু খেয়াল করি, সহজ একবার একটু বুঝে গেলে আপনি এরপরে, এখন তো আমি বোঝানোর জন্য ভেঙে চুরে অনেক বেশি কথাবার্তা বলতেছি, বারে বারে উদাহরণ দিতেছি। আপনি যখন একবার মাথার মধ্যে ঢুকে যাবে, খুব দ্রুত গতিতে আপনি অঙ্কটা করে ফেলতে পারেন। সেটা কি? প্রথম সংখ্যাটার দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটা, আবৃত অঙ্ক এক। দ্বিতীয় সংখ্যাটার দশমিকের পরে অনাবৃত অঙ্ক দুইটা, আবৃত অঙ্ক এক। এখন আমাদের নিয়ম হচ্ছে অনাবৃতর বেলায় যাদেরকে লিখলাম এদের মধ্যে বড় যেটা, মানে বেশি যেটা, বেশি তাকে লিখতে হয়। আর আবৃতর বেলায় যাদেরকে লিখলাম তাদের লসাগু লিখতে হয়। এবার লেখালেখি শেষ। এবার এদেরকে যোগ করলে কত হয়? 3। কত হয়? 3। এর দ্বারা আমরা বুঝতে পারলাম
দশমিকের পরে 3টা করে অঙ্ক লাগবে, আমরা মাত্র জানতে পারলাম। আমি যদি দশমিকের পরে 3টা করে লিখি তাহলে এটা সদৃশের দিকে আগাবে। দশমিকের পরে 3টা অঙ্ক, দশমিকের পরে 3টা অঙ্ক, তাহলে এটা সমান সমান হবে। 3টা সমান সমান। এই মুহূর্তে এখানে 2টা এখানে 3টা সমান সমান না, কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে আমি যদি দশমিকের পরে 3টা করে লিখি তাহলে সমান সমান হয়ে যাবে। এখন আমি যে 3টা অঙ্ক লিখবো তার মধ্যে কিন্তু আবার ভাগ আছে। আমি দশমিকের পরে যে 3টা অঙ্ক লিখবো তার মধ্যে কিন্তু ভাগ আছে। কেমন ভাগ? সেটা হলো সেই 3টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক থাকবে অনাবৃত, সেই 3টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক থাকবে আবৃত। দশমিকের পরে কয়টা করে অঙ্ক বসবে? 3টা করে। দশমিকের পরে কয়টা করে অঙ্ক বসবে? 3টা করে। সেই 3টার মধ্যে 2টা অঙ্ক হবে অনাবৃত, একটা অঙ্ক হবে আবৃত। 2টা অঙ্ক অনাবৃত, একটা অঙ্ক আবৃত। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা যদি এখানে বসাই 7 পয়েন্ট, আচ্ছা অনাবৃত কয়টা? 2টা, তাহলে 2 এবং 6 এর উপরে যে পৌনঃপুনিক আছে আপাতত ভুলে যান। ওকে, এই যে 2 6, 2টার উপরে কিন্তু পৌনঃপুনিক নাই, তাহলে অনাবৃত 2টা। এই যে দশমিকের পরে 2 6 অনাবৃত, 2টাই অনাবৃত। এবার আমাকে লিখতে হবে আবৃত একটা, আবৃত একটা। দেখেন পৌনঃপুনিক যার উপরে ছিল এবং তাকে লেখেন, এবার তাকে লেখেন এবং তার উপরে পৌনঃপুনিকের ফোঁটাটা দেন। আমি আবারও বলতেছি, অনাবৃত 2টা অঙ্ক, তাহলে দশমিকের পরে থাকা, দশমিকের পরে থাকা 2টা অঙ্ক লিখে ফেলেন। পৌনঃপুনিকের চিহ্ন দিয়েন না, পৌনঃপুনিকের চিহ্ন দিয়েন না। দশমিকের পরে 2টা অঙ্ক যারা আছে যেভাবে আছে লিখে ফেলেন, পৌনঃপুনিকের চিহ্ন দিয়েন না। ওকে, লিখে ফেললাম। এবার আমাকে আবৃত লিখতে হবে একটা অঙ্ক। আমি এবার আবৃতর যেই পৌনঃপুনিকের যে চিহ্নটা সেখানে আসবো, পৌনঃপুনিকের চিহ্ন, এই যে 6 আমি এবার লিখলাম। ওকে ফাইন, এবার আমি একটা দাগ দিব। ওই আবৃত অর্থাৎ পৌনঃপুনিক যেটা তাকেই আমরা 2বার লিখবো, তাকেই আমরা 2বার লিখবো, এটা অঙ্কের অংশ। ফলাফলের মধ্যে এটা কাজে লাগবে, ফলাফলের মধ্যে এটা কাজে লাগবে। এবার আসেন এখানে 4 পয়েন্ট, দশমিকের পরে অনাবৃত 2টা অঙ্ক, তাহলে দশমিকের পরে থাকা 2টা অঙ্ক লিখে ফেলেন 2 3। এবার আবৃত একটা, এই যে 7 পৌনঃপুনিক, এটা আমরা লিখে ফেলি এবং দাগের এই পাশে এসে আবৃত যেটা মানে পৌনঃপুনিক যেটা তাকেই আমরা এখানের মধ্যে রিপিট করে 2বার লিখবো, অনাবৃতগুলো না। এই দাগের পাশে এসে শুধুমাত্র আবৃত অর্থাৎ পৌনঃপুনিক যারা তাদেরকে রিপিট করে করে লিখবো, এখানের মধ্যে 2বার লিখবো, তাহলেই যথেষ্ট। এবার অঙ্কটা আমাদের হাতে চলে আসছে। এখন আমি এই রাফের অংশটা একটু মুছে দেই, জিনিসটা একটু ক্লিয়ার করে ফেলি। এখন দেখেন আমরা যোগ করব। অঙ্ক সাজানো শেষ প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক সাজানো শেষ। এখন গতানুগতিক পদ্ধতিতে আমরা যোগ করে দিব। গতানুগতিক যেই পদ্ধতি আমরা সব সময় যেভাবে করে যোগ করে থাকি সেভাবে করে আমরা এখন যোগ করে দিব। পিছন দিক থেকে আসব, 7 6 13, 13 3 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 6 14, 14 4 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 6 14, 14 4 হাতে থাকে 1, 3 আর 1 4, 6 আর 4 10, 10 এর 0 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 2 5, দশমিক দিয়ে 7 4 11। এখানে আমাদের 6 এর উপরে পৌনঃপুনিক, 7 এর উপরে পৌনঃপুনিক, বরাবর 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 4 এর উপরে পৌনঃপুনিক, এই বরাবর 4 এর উপরে পৌনঃপুনিক। ওকে, তো আমরা এই দাগের এই পাশে যারা আসছে তাদেরকে আমরা ফলাফল হিসেবে লিখব না, আমরা জাস্ট এই দাগের এই পাশে যারা আসছে তাদেরকে ফলাফল হিসেবে লিখব। অতএব নির্ণেয় যোগফল 11.504 পৌনঃপুনিক। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। আমরা কি সবাই বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা? সবাই কি ক্লিয়ার? এই অঙ্কটা আর কি আমি চেষ্টা করলাম সর্বোচ্চটা ভেঙে বোঝানোর জন্য, যাতে করে আমাদের কোনো রকমের কনফিউশন না থাকে এবং আমরা সবার জন্য খুব ভালোভাবে পারি। আবার একবার একটু তাতে করে বলে দিই, এই 2টা সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে। তো আমরা দেখতেছি দশমিকের পরে 2টা অঙ্ক, দশমিকের পরে 3টা অঙ্ক, মিল নাই। তো যেহেতু এখানের মধ্যে পৌনঃপুনিক আছে এই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সদৃশ কিভাবে করে? দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান বানাইতে হবে। আচ্ছা, এখানে 2টা এখানে 3টা, সমান বানাইতে হবে। সমান বানানোর সিস্টেম কি? সেটা হচ্ছে দশমিকের পরে 2টা অংশ থাকে, একটা অংশ অনাবৃত অঙ্ক, অনাবৃত, আরেকটা হচ্ছে আবৃত। আমরা দেখলাম এখানে অনাবৃত একটা, এখানে অনাবৃত 2টা। তো অনাবৃতর যেই অঙ্ক সংখ্যাগুলো লিখছি এদের মধ্যে বেশিটা যেটা সেটা আমরা খেয়াল রাখবো। তাহলে এখানে একটা, এখানে 2টা, তাহলে 1 আর 2 এর মধ্যে 2 বড়। আচ্ছা ঠিক
ঠিক আছে, 2 বড়। এরপর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখানে আবৃত একটা, এখানে আবৃত একটা, তো একটা একটা লসাগু করব। আবৃতর বেলায় লসাগু করব। একটা একটা লসাগু করলে 1 হয়, তাহলে সেই 1 লিখব। তাহলে যোগ করলে হয় 3। তার মানে আমরা বুঝলাম দশমিকের পরে 3টা করে অঙ্ক লিখতে হবে। দশমিকের পরে 3টা অঙ্ক, দশমিকের পরে 3টা। সেই 3টা অঙ্ক কিভাবে করে লিখব? সেই 3টা অঙ্কের মধ্যে প্রথমেই থাকবে 2টা অনাবৃত আর এরপরে থাকবে একটা আবৃত। এই নিয়ম মানতে হবে। তাহলে আমরা যেই কাজটা করব দশমিকের পরেই 2টা অঙ্ক লিখে ফেলব। যা আছে দশমিকের পরে আছে এমন 2টা অঙ্ক আমরা লিখে ফেলব। দশমিকের পরে আছে এমন 2টা অঙ্ক আমরা লিখে ফেলব। পৌনঃপুনিকটা বাদে আমরা 2টা অঙ্ক লিখে ফেলব। হ্যাঁ, পৌনঃপুনিকের চিহ্নটা দিব না, শুধু পৌনঃপুনিকের চিহ্নটা আমরা দিব না। পৌনঃপুনিকের চিহ্ন না দিয়ে দশমিকের পরে 2টা অঙ্ক আমরা লিখে ফেলবো। এটা হচ্ছে অনাবৃত। এবার আবৃতর নিয়মটা মানি। আবৃত একটা লিখতে হবে, পৌনঃপুনিক যার উপরে আছে আমরা তাকে একবার লিখে দিলাম, দাগ দিয়ে এই পাশে 2 বার। ঠিক আছে, ওইটা আমাদেরকে সাহায্য করবে। এবার আসেন দ্বিতীয় সংখ্যাটা, দশমিকের পরে অনাবৃত 2টা, তাহলে দশমিক করে 2টা অঙ্ক আমরা লিখে ফেলি। আবৃত একটা, এই যে 7 আবৃত পৌনঃপুনিক দিয়ে, দাগের ওই পাশে আবৃতর অঙ্কটাই 2 বার রিপিট। এবার আমরা গতানুগতিক যেভাবে করে সবসময় যোগ করি সেভাবে করে যোগ করে দিব। তবে এই দাগের ডান পাশের গুলো আমরা আমাদের অঙ্কের মধ্যে লিখব না, বাম পাশের অংশটা হচ্ছে যোগফল এবং পৌনঃপুনিকের চিহ্নটা বরাবর এখানের মধ্যে বসাই। শেষ। তাহলে 11.504 পৌনঃপুনিক। দেখেন আমরা এখানের মধ্যে যোগফলটা দেখাই, 11.504 পৌনঃপুনিক। এই হচ্ছে ফলাফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ভাবতে পারেন যে স্যার ক নাম্বার প্রশ্ন, এটার জন্য এত ব্যাখ্যা? আসলে জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলাম যাতে করে কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ। এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এ একটি অমূলদ সংখ্যা। এই যে এখানে যে এ দেওয়া √5, এটি একটি অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অমূলদ সংখ্যা কারা? যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যা যারা তাদেরকেই p/q আকারে প্রকাশ করা যায়। যারা মূলদ তাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়, আর যারা অমূলদ তাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। তো আমাদেরকে যেহেতু প্রশ্নে বলেই দিছে দেখাও যে এ একটি অমূলদ সংখ্যা, তাহলে তাদের কথা সত্য, তাদের কথা মিথ্যা হবে না। এ উদ্দীপকে দেওয়া আছে এ মানে √5, উদ্দীপকে বলা আছে এ মানে √5, তাহলে √5 অবশ্যই অবশ্যই অমূলদ সংখ্যা হবে। এখন আমরা কি অঙ্ক করতে গিয়ে ডাইরেক্ট লিখে ফেলতে পারবো? প্রশ্নে বলছে এ অর্থাৎ √5 হলো অমূলদ সংখ্যা, তো প্রশ্ন যেহেতু বলছে তাহলে এটা মিথ্যা হইতে পারে না, তাহলে এটা দেখানো হলো। এইভাবে করে আমরা বলতে পারি না, আমাদেরকে তো অঙ্কটা করে দেখাইতে হবে, একের পর এক যুক্তি তুলে ধরতে হবে, তাদেরকে প্রমাণ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করে কথাটা বলবো? প্রশ্নে বলছে √5 হলো অমূলদ সংখ্যা, আমরা এখন যেই কাজটা করব, না না না, √5 মূলদ, এই কথা বলে আমরা অঙ্ক আগাইতে থাকবো, একের পর এক যুক্তি দিতে থাকবো, যুক্তি দিতে থাকবো। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে আমাদের যুক্তিতে আমরাই প্যাচে পড়ে গেছি, √5 মূলদ। কারণ √5 মূলদ এই কথা বলে আমরা যা যা যুক্তি দেখাইতেছিলাম, এক পর্যায়ে দেখা যাবে ওই যুক্তির কারণেই √5 আর মূলদ হইতেছে না, সেটা অমূলদে রূপান্তর হয়ে গেছে। তো চলেন আমরা এখন শুরু করি। তাহলে যারা অমূলদ তাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাহলে আমাদের এখন টার্গেট থাকবে √5 কে p/q আকারে যেন প্রকাশ করা না যায়। যদি আমি অঙ্কের কোনো এক পর্যায়ে এটা দেখায় ফেলতে পারি যে √5 কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, আমি বলে ফেলবো √5 অমূলদ। কিন্তু অঙ্কের শুরুতে তো এটা বলা যাবে না, আমরা অঙ্কের শুরুতে বলবো ধরি √5 মূলদ সংখ্যা। তাহলে যেহেতু √5 মূলদ সংখ্যা, তাহলে অবশ্যই এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে। এখন p/q কি? এটা কি? p এবং q দুইটাই হচ্ছে পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। p এবং q দুইটাই স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। p এবং q দুইটাই স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কাকে বলে? যখন 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হয়, 2টা সংখ্যা অথবা তার চেয়ে বেশি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হয়, তখন ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। অর্থাৎ 2টা সংখ্যা নিলাম, আমি যদি দেখতে পাই এই 2টা সংখ্যার সাধারণ গুণনীয়ক 1, তখন এই 2টা সংখ্যাকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যা যারা হয় তাদেরকে আর কাটাকাটি করা যায় না। ঠিক আছে, তাদেরকে আর কাটাকাটি করা যায় না, মানে তাদের মধ্যে শুধুমাত্র একই হচ্ছে কমন, আর কোনো কিছু কমন যায় না। যেমন 2 আর 3,
এরা সহমৌলিক। কেন? 2 এর গুণনীয়ক 1 এবং 2, 3 এর গুণনীয়ক 1 এবং 3। দেখেন শুধুমাত্র 1 মিলছে, আর কোনো কিছু মিলে নাই। তারপরে দেখেন 4 4 এর গুণনীয়ক 1 2 4, 5 5 এর গুণনীয়ক 1 5। তাহলে শুধুমাত্র 1 মিলছে, আর কোনো কিছু মিলে নাই। তো 4 আর 5 হচ্ছে সহমৌলিক সংখ্যা। এখন আপনি যদি 5 এবং 4 এদেরকে ভাগাকারে রাখেন, এই যে p/q ভাগাকারে রাখেন, তখন এখানে কাটাকাটি করা যাবে না, ফলাফল অবশ্যই দশমিকে আসবে। ফলাফল অবশ্যই দশমিকে আসবে। আচ্ছা, তো কাটাকাটি যেন না করা যায়, আমাদেরকে যেন ভাগ করে ফলাফলটা দশমিকে বের করতে হয়, সেই জন্যই আমরা চেষ্টা করতে ধরি √5 একটা মূলদ সংখ্যা। তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p এবং q নিব যাদের মান 1 এর চাইতে বড় এবং তারা স্বাভাবিক, তারা সহমৌলিক। সেই ক্ষেত্রে √5কে যেন p/q আকারে প্রকাশ করা যায়। √5কে p/q আকারে প্রকাশ করা যায়, কারণ মূলদ বলছি। তো মূলদ বললে অবশ্যই তাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে। তাহলে √5 = p/q। যেহেতু এটা মূলদ, তাহলে তাকে p/q আকারে প্রকাশ করা যায়। √5 = p/q। উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি। তাহলে কি আসবে? 5 = p²/q। মনে রাখতে হবে, যখন আমরা এরকম চলকের মাধ্যমে অঙ্ক করি, তখন উভয় পাশেই যেন চলক থাকে, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। একদিকে নির্দিষ্ট করে সংখ্যা আসছে, আরেকদিকে চলক, এমনটা যেন না হয়। উভয় পাশেই যেন চলক থাকে। আমরা পুরো অঙ্কটাকে চলকের মাধ্যমে প্রমাণ করব। এজন্য উভয় পাশকে আমরা q দ্বারা গুণ করলাম। তাহলে 5q আর এখানে p²/। এখন কথা হচ্ছে, এই যে 5q = p²/q, দুই সাইডেই কিন্তু এখন চলক দেখা যাচ্ছে। এই পাশেও চলক, এই পাশেও চলক। ওকে, ফাইন। এখন আসেন মূল কথাতে যাই। সেটা হলো 5q পূর্ণ সংখ্যা। 5q পূর্ণ সংখ্যা কিভাবে করে বুঝলাম? সেটা হলো, আপনারা জানেন q এটা স্বাভাবিক সংখ্যা। এটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। স্বাভাবিক সংখ্যা কি? পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তার মানে q একটা পূর্ণ সংখ্যা। তাহলে 5 এটা একটা পূর্ণ সংখ্যা, q এটাও একটা পূর্ণ সংখ্যা। তাদেরকে যদি আমি গুণ করি, তাহলে গুণফলটা কি পূর্ণ সংখ্যা বের হবে না? বলেন। 5 একটা পূর্ণ সংখ্যা, q একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুইটাকে যদি গুণ করি, তাহলে গুণফলটাও পূর্ণ সংখ্যায় আসবে। তাহলে 5q অবশ্যই পূর্ণ সংখ্যা। আমি যে উপর থেকে p আর q সহমৌলিক সংখ্যা নিছিলাম, বলছিলাম না যে সহমৌলিক সংখ্যা কেন নিছি? কারণ সহমৌলিক সংখ্যা নিলে আর কাটাকাটি করা যায় না, তখন ফলাফল অবশ্যই দশমিকে আসে। আমি যখন সহমৌলিক সংখ্যা নিলাম, মাঝখানে ভাগচিহ্ন দিলাম, সহমৌলিক সংখ্যা নিলাম, মাঝখানে ভাগচিহ্ন দিলাম, তখন অবশ্যই ফলাফলটা দশমিকে আসবে। কারণ কাটাকাটি করা যাবে না। তো সহমৌলিক সংখ্যা নিয়ে যদি আমি লবে আর হরে বসাই, দুইটা সহমৌলিক সংখ্যা নিয়ে একটাকে লবে বসাইছি, একটাকে হরে বসাইছি, আমি কাটাকাটি করতে পারবো না। তো কারণ তাদের মধ্যে শুধুমাত্র 1 যায়, আর কোনো সংখ্যা তাদের মধ্যে যায় না, কাটাকাটি করা যাবে না। তাহলে ফলাফলটা অবশ্যই দশমিকে আসবে, মাঝখানে ভাগচিহ্ন, দশমিকে আসবে। তার মানে এটা ভগ্নাংশ। তাহলে দেখেন 5q এটা হলো পূর্ণ সংখ্যা, আর p²/q এটা হলো ভগ্নাংশ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আপনারাই বলেন, এটা পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে মাঝখানে সমান চিহ্ন কেমনে হইল? এটা কি হয়? এটা কি সম্ভব? একদিকে পূর্ণ সংখ্যা, আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা, মাঝখানে সমান চিহ্ন, এটা কি সম্ভব? একদিকে আপনি লিখছেন 3, আরেকদিকে লিখছেন 2.5, পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা, অথবা আপনি মাঝখানে দিয়েছেন সমান চিহ্ন, এটা কি হয়? এটা তো হইতে পারে না। না, এটা অসম্ভব, এটা হইতে পারে না। তো ঠিক সেই যে, এই দেখেন আমরা যে যুক্তি তুলে ধরতেছিলাম, ধরি √5 মূলদ সংখ্যা, তাহলে √5কে p/q আকারে প্রকাশ করা যায়, বর্গ করলাম, এটা আসলো, মাঝখানে সমান চিহ্ন। আমাদের যুক্তিতে আমরাই এখন পেছে পড়ে গেছি। একদিকে পূর্ণ সংখ্যা, আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা, তাহলে মাঝখানে সমান চিহ্নটা কেমনে হইল? এটা হইতে পারে না। তাহলে আমরা বলবো 5q পূর্ণ সংখ্যা, p²/q ভগ্নাংশ সংখ্যা, অতএব এরা সমান না। এখন কথা হলো, এই লাইনটা আসছে কোথা থেকে? আগের লাইন থেকে। তো এরা যদি সমান না হয়, তাহলে আগের লাইনেও এখানে সমান চিহ্ন না। এই লাইনটা আসছে কোথা থেকে? আগের লাইন থেকে। এরা যদি সমান না হয়, তাহলে আগের লাইনের এরাও সমান না। তার মানে √5কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। √5কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে √5 মূলদ হইতে পারে না, √5 অমূলদ। কারণ √5 যদি মূলদ হয়, তাহলে অবশ্যই p/q আকারে প্রকাশ করা যাবে। কিন্তু আমরা দেখলাম প্রমাণ হয়ে গেছে √5 p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে √5 অমূলদ। আপনারা এরকম এই যে সমানের মধ্যে আবার দাগ দিয়ে দিয়েন না,
এই যে আমরা নিচে ব্যাখ্যা দিব 5q পূর্ণ সংখ্যা, পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না, তাহলে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক, কিউ এর মান 1 এর চাইতে বড়, 5q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, তাহলে √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, √5 নট ইকুয়াল টু পি বাই কিউ, তাহলে এ অর্থাৎ √5 অমূলদ সংখ্যা দেখানো হলো। ক্লিয়ার? তাহলে এই কথা কিন্তু আমি অঙ্কের শুরুতে লিখতে পারতাম না, আমাকে তো যুক্তি করতে হবে যে এটা যদি অমূলদ না হয় এটা কী হবে, মূলদ। তাই আমি মূলদ নিয়ে কথা বলছি, তো মূলদ নিয়ে কথা বলতে গিয়ে প্রমাণ হয়ে গেছে যেটা মূলদ না, তাহলে আর কোনো সন্দেহ থাকলো না যে এটা অমূলদ। ঠিক আছে? তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে, দেখাও যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে বি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। দেখাও যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে বি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ পাশাপাশি আছে, ক্রমিক মানে সিরিয়াল বাই সিরিয়াল পাশাপাশি আছে 4টা সংখ্যা এবং 4টাই কিন্তু স্বাভাবিক, বলে দিয়েছে তারা ক্রমিক স্বাভাবিক। পাশাপাশি আছে 4টা স্বাভাবিক সংখ্যা, তাদেরকে গুণ করে গুণফলের সাথে যদি আমরা বি যোগ করি, বি মানে কি, উদ্দীপকে দেওয়া আছে বি মানে 1, তাহলে তারা বি যোগ করতে বলছে মানে 1 যোগ করতে বলছে, সহজ কথা, জিনিসটাকে সহজ করে বলি, 1 যোগ করতে বলছে। তাহলে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাদেরকে আমরা গুণ করব, গুণফলের সাথে 1 যোগ করব, যোগফল যেটা হবে সেটা পূর্ণবর্গ সংখ্যা। এটা আমাদেরকে দেখাইতে হবে। কথা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন লিখলাম 9, এখন এই 9কে কিন্তু আমি পরবর্তী লাইনে গিয়ে লিখতে পারি 3 স্কোয়ার। তো যখন কোনো একটা সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায়, কোনো একটা সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায়, তখন তাকে বলা হয় পূর্ণবর্গ। এই 9কে বলা হবে পূর্ণবর্গ। 3 স্কোয়ার, এই যে বর্গ চিহ্ন দিলাম, ফলাফল কোনটা 9, তাহলে এই 9 হচ্ছে পূর্ণবর্গ। 4 স্কোয়ার কত হয় 16, তাহলে এই 16 হচ্ছে পূর্ণবর্গ। 5 স্কোয়ার কত হয় 25, এই 25 হচ্ছে পূর্ণবর্গ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 1টা 2টা 3টা 4টা, 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাদেরকে আমরা গুণ করব। গুণ করলে গুণফল যেটা আসবে তার সাথে আমরা 1 যোগ করব, যোগ করলে যোগফল যেটা আসবে তাকে আমরা এরকম বর্গরূপে প্রকাশ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন আমরা এখন 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো আগে ধরে নিতে হবে, নাই তো এখানে, তো আমরা ধরে নেই। আমরা যদি বলি প্রথম স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে n, তাহলে এর পরেরটা কি হবে n+1 মানে 1 বড়, এর পরেরটা কি হবে আরো 1 বড়, এর পরেরটা কি হবে আরো 1 বড়, ঠিক কি না? আমরা যখন 1 করে বাড়াইতে থাকি তখন আমি সামনের সংখ্যাতে যাই, 1, তার সাথে 1 যোগ করলে 2, তার সাথে 1 যোগ করলে 3, তাহলে আমি যখন কোনো একটা ক্রমিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলাম, আমি ঠিক পরবর্তী সংখ্যা পেলাম, তার সাথে 1 যোগ করলাম পরের সংখ্যা পেলাম, তার সাথে 1 যোগ করলাম পরের সংখ্যা পেলাম। তাহলে আমি যদি বলি প্রথম সংখ্যাটা n, প্রথম স্বাভাবিক সংখ্যাটা n, তাহলে পরেরটা হবে n+1, পরেরটা হবে n+2, পরেরটা হবে n+3। এই হচ্ছে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদেরকে আমরা গুণ করব, এই যে মাঝখানে গুণ চিহ্ন, গুণ করব, এই গুণফলের সাথে আমরা আবার 1 যোগ করব, এই যোগফলটা কোনো না কোনো ভাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আকারে প্রকাশ করা যাবেই যাবে, এই যে পূর্ণবর্গ বলতে। তো চলেন আমরা এখন মূল অঙ্কের ভিতরে প্রবেশ করি। আমরা লিখলাম, মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা n, n+1, n+2, n+3, ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে b অর্থাৎ 1 যোগ করলে পাওয়া যায়, এই দেখেন, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা গুণ চতুর্থ সংখ্যা, এই 4টা সংখ্যার গুণফলের সাথে 1 যোগ, 4টা সংখ্যার গুণফলের সাথে 1 যোগ। ওকে ফাইন। এখন দেখেন আমরা একটা কাজ করি, অঙ্কের সুবিধার জন্য, আমাদের নিজেদের সুবিধার জন্য, এই হিসাবের সুবিধার জন্য, এই n এর পাশে যদি n+3কে লিখি আর n+1 n+2 একসঙ্গেই থাকলো, দেখেন এতে কিন্তু অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না ভাইয়া। যদি মনে করেন লেখা আছে a ইন্টু সি ইন্টু ডি ইন্টু, আচ্ছা আমি যদি এখন লিখি a ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, কোনো সমস্যা আছে? আমি তো কাউকে বাদও দেই নাই, আমি তো বাইরে থেকে নতুন কাউকেও আনি নাই, এরা যারা আছে তারাই শুধু জাস্ট একটু আগে পিছে করলাম, এতে করে আমার অঙ্কটা করতে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি,
এই n প্লাস থ্রিটাকে একটু আগে লিখলাম, n ইন্টু n প্লাস থ্রি ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু, যারাই আছে সবাই প্লাস ওয়ান। দেখেন n এর সাথে এই ব্র্যাকেটকে গুণ করেন, তাহলে হবে n স্কোয়ার প্লাস থ্রি n, আর n প্লাস ওয়ানের সাথে n প্লাস টু এটাকে গুণ করেন, তাহলে ফলাফল হবে n স্কোয়ার প্লাস থ্রি n প্লাস টু। কীভাবে আমি একটু দেখাই দিই, n প্লাস ওয়ান n প্লাস টু গুণ করলে কি হয়, n দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করেন n স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করেন n প্লাস টু, তাহলে হবে n স্কোয়ার থ্রি n প্লাস, তাহলে n প্লাস ওয়ান n প্লাস টু গুণ করলে n স্কোয়ার প্লাস থ্রি n প্লাস টু, ঠিক আছে, n স্কোয়ার প্লাস থ্রি n প্লাস আলাদা করে প্লাস ওয়ান। এখন দেখেন সুবিধাটা কোথায়, n স্কোয়ার প্লাস থ্রি n স্কোয়ার প্লাস, অঙ্কের সুবিধার্থে আমি n স্কোয়ার প্লাস থ্রি nকে এ ধরলাম, অঙ্কের সুবিধার্থে যে n স্কোয়ার প্লাস থ্রি n মানে হচ্ছে এ, n স্কোয়ার প্লাস থ্রি n মানে হচ্ছে এ, এটা অঙ্কের সুবিধার্থে আমরা ধরলাম। তাহলে সেই ক্ষেত্রে n স্কোয়ার প্লাস থ্রি n মানে হচ্ছে এ, n স্কোয়ার প্লাস থ্রি n মানে হচ্ছে এ প্লাস টু প্লাস ওয়ান, ঠিক আছে। এখন দেখেন এ দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করেন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, এখন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এটা মানে হচ্ছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। কীভাবে করে, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস, প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তাহলে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার লেখা যায় কি না, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান মানে হচ্ছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। খেয়াল করে দেখেন এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, খেয়াল করেন চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাদের গুণফলের সাথে একযোগ করছি, করতে 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 এই লাইনটা আসছে, এই যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, এই প্রথম লাইনটার হিসাব নিকাশ করতে করতেই কিন্তু এটা আসছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। আমরা এখন এইটাকে কি করলাম, আমরা বর্গরূপে প্রকাশ করলাম, বর্গরূপে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এই যে স্কোয়ার রূপে প্রকাশ করতে পারছি, বর্গরূপে প্রকাশ করতে পারছি, এই জন্য আমরা বলবো যে এটা পূর্ণবর্গ। এই চারটার গুণফলের সাথে এক যোগ করলে যেই যোগফলটা আসে সেটা পূর্ণবর্গ, সেটা পূর্ণবর্গ। এখান থেকেই হিসাব নিকাশ করতে 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 এই লাইনটা আসে, তাহলে এটাই হচ্ছে সেই চারটা সংখ্যার গুণফলের সাথে এক যোগ করে যোগফল, সেই যোগফলটাকে আমরা এরকম পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারছি। মনে করেন আপনাকে আমি বোঝানোর জন্য বলি যে 1 2 3 4 গুণ আকারে আছে যোগ 1, পরবর্তী লাইনে এই চারটা সংখ্যার গুণফল সেটা হচ্ছে 8 যোগ, তাহলে কত হয় 9, এই যে যোগফল 9, এই 9কে কি লেখা যায় 3 স্কোয়ার, যেহেতু আমরা 3 স্কোয়ার এই যে বর্গরূপে লিখতে পারছি সুতরাং এই 9 হচ্ছে পূর্ণবর্গ। আমরা এই 9কে যেহেতু এরকম বর্গাকারে লিখতে পারছি তাহলে এই 9 হচ্ছে পূর্ণবর্গ। একই রকমভাবে 1 2 3 4 চারটা সংখ্যা গুণাকারে আছে তাদের সাথে এক যোগ, ক্যালকুলেশন করতে 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 আমরা পেলাম এই যে সেই যোগফলটা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, তাকে আমরা পরবর্তী লাইনে গিয়ে বর্গাকারে প্রকাশ করতে পারছি, তার মানে পূর্ণবর্গ হয়ে গেছে। এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এটা পূর্ণবর্গ সংখ্যা, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এই এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু স্কোয়ারের মধ্যে আমরা প্রকাশ করতে পারি। এখন আমরা এ এর আসল মানটা বসাই দিই, অরিজিনাল মানটা, এ এর আসল মানটা বসাই দিই, এ এর আসল মানটা কোনটা এন স্কোয়ার প্লাস, এ এর আসল মানটা বসাইলাম এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস ওয়ান, তাহলে আমরা বলতে পারি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি এক যোগ করা হয় তাহলে যোগফল যেটা আসে সেটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে দেখেন ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, যোগফল যেটা পাওয়া গেছে সেটি পূর্ণবর্গ, সেটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি বি মানে 1 বি যদি যোগ করা হয় তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদেরকে এখানে তারা বলছে দেখাও, এই জন্য আমরা শেষে লিখে দিলাম দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, পাবনা ক্যাডেট কলেজে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে। তো ইজি ম্যাথ বই যখন শিক্ষার্থী যখন প্র্যাকটিস করতে যাবে, যে কোনো সময় তারা প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন।